বেসরকারি 10টি হজ এজেন্সি মক্কা মদিনায় যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া না করায় প্রায় 10,500 হজযাত্রীর ভ্রমণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানিয়ে বলেছেন, 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এদিকে ওই দিনের মধ্যে পবিত্র ওমরা পালন করতে যাওয়া মুসল্লিদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। হজের বাকি আর মাত্র কিছুদিন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট 87,100 জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক এপ্রিলের 29 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার হজ এজেন্সিগুলোকে যাত্রীদের জন্য অনলাইনে বাড়ি ভাড়া করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এখনও 9টি এজেন্সি তাদের যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেনি বলে জানান উপদেষ্টা, যে কারণে অনেক যাত্রীর হজযাত্রা শঙ্কার মধ্যে আছে বলেও জানান তিনি। এজেন্সিগুলো হলো ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গালফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবারের হজে সরকারি কোনো কর্মচারীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য নেওয়া হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তথ্য জানিয়ে বলেছেন, ভারত কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চলমান রাখতে চায়। আরও বলেন, তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজ করতে আগ্রহী সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টার চীন সফর, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগদান এবং সাম্প্রতিক নানান ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর কথাবার্তা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করলেও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকার চীন এবং ভারত দুদেশের সাথেই সহযোগিতামূলক কাজ করার জন্য উন্মুক্ত আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অগ্রগতি সময় সাপেক্ষ। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে। ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছে সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত দিতে পারে। গাজায় হামলা বিরোধী আন্দোলনের মাঝে যারা ভাঙচুর লুটপাট করেছে
তারা দেশের ভালো চায় না অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। জানান, ঈদের আগে থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতি দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মোদী জানিয়েছেন, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে তারা প্রস্তুত। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেয় ইয়ংঅন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এর নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি। এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি খাতে কোরিয়ার কয়েকটি বড় কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিল। ব্যবসায়িক পরিবেশ তৈরিতে শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে সংস্কারের সরকারের পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। পরে একই স্থানে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ভ্লাদিমির কাজবেকভ। তিনি জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ দেবে এনডিবি। ব্রিক্স জোটের ঋণদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেবে। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। মঙ্গলবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে বিডা নির্বাহী চেয়ারম্যান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রুসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন নাসার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী 20 থেকে 25 বছর পর এর সুফল পাওয়া যাবে। আলাদা সেশনে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিনিয়োগ আকর্ষণে 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। যে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশে হবে মন্তব্য করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আর ঝুলে থাকা উচিত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সীমিত পরিসরে হলেও এটি চালু করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়ে কর্মশালা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি পাইলটিং করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এখন উপযুক্ত স্থান নয়, যদিও সেখানে অনেক বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ রয়েছে, সেখানে পাইলটিংয়ের বিষয়টি ভাবা যেতে পারে বলে জানান সিইসি। তবে বৃহৎ পরিসরে
বিষয়টি কার্যকরের ক্ষেত্রে কোনো একটি দেশে পুরোপুরিভাবে এটি প্রয়োগ করতে হবে বলে মনে করেন সিইসি। We want concrete suggestions. And after this session will be over today with all your wise inputs, we will request you to come up with an appropriate architecture. That means we are really attaching topmost priority to this particular workshop today as a solution giver to the issue which we are struggling with. আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোর্শেদ আলম বেসরকারি টেলিভিশন আর টিভিরও চেয়ারম্যান। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে শহরের নিউ মার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সিলেটে কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী ও সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গাজার নিরস্ত্র মুসলমানদের বোমা মেরে হত্যা করলেও বিশ্ব শক্তিগুলো নীরব ভূমিকা পালন করছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। এছাড়া মোংলা ও পিরোজপুরেও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এদিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় খুলনায় পৃথক 3টি মামলা হয়েছে। গতরাতে নগরের সোনাডাঙ্গা মডেল থানায় অজ্ঞাত প্রায় 2900 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বাটা শোরুমের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তহিদুল ইসলাম 1200 জন, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় 800 এবং ডমিনোস পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও 800 জনকে আসামি করা হয়েছে। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। এতে একদিকে বাড়ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। আদালতের ভোগান্তি কমাতে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণের দাবি তাদের। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, প্রতিটি এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। ফলে স্থান সংকটে গায়ে গায়ে দাঁড়িয়ে অপেক্ষায় বিচার প্রার্থীরা। এ চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। এজলাস সংকটে আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কাজ। ফলে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। আজকে নরসিংদীতে এসে এইভাবে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু একটা ভবন নাই যেখানে আমরা বসতে পারি। বড় একটা স্পেস করে দিলে আমাদের এখানে যে সবার জন্য দাঁড়ানোর জন্য সুবিধা হবে এবং মানুষ এসে ভালোভাবে হাজিরা দিতে পারবে। আমাদের প্রত্যেকের জন্য সেপারেট এজলাস নাই, এই জন্য উঠতে পারতেছে না। এই জন্য যারা বিচার প্রার্থী তারা এসেও ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হইতেছে। একটা টোটাল আপডেট বিল্ডিং, এই ডিসি অফিস এবং জজ কোর্ট টোটালি একটা এক ছাদের নিচে নিয়ে আসা উচিত। ভবন ও অফিস কক্ষ পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আইনজীবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তো আমাদের এজলাস হলো 4টা, তা 3 সিটের মধ্যে স্বল্প জায়গার মধ্যে 4টা এজলাস। 4টা এজলাসের মধ্যে দেখা যায় যে আমরা ঢুকতে অনেক হিমশিম খাইতে হয়। মামলা ডাকলে বিচার প্রার্থীরা মামলা হাজিরা দিতে পারে না। তারপরে মহিলা আইনজীবীদের চরম দুর্ভোগ। জনদুর্ভোগ কমাতে শত কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। ডিসি অফিস এবং জেলা জজ কোর্টের পাশে একটি মাঠ আছে, খোলা জায়গা, সেখানে একটি সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। যেহেতু এটা জেলা কোর এরিয়ার মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে এটা জেলা টাস্কফোর্সের একটি জোন এবং জেলা টাস্কফোর্সের জন্য অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হয়। তো সেই অনুমোদনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুরের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্বোধন করা হলো ভাসমান হাসপাতাল। দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন এখানকার অসহায় মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা ও নতুন হাসপাতাল পেয়ে খুশি চরাঞ্চলের বাসিন্দারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে সৌদি সরকারের অর্থায়নে চলছে হাসপাতালের কার্যক্রম। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত।
জীবন বাঁচাতে চিকিৎসা সেবার জন্য ঝড় বৃষ্টি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উত্তাল নদী পেরিয়ে এখানকার মানুষকে যেতে হতো জেলা শহর কিংবা রাজধানীতে, তাও যাদের আর্থিক সামর্থ্য ছিল। আর দরিদ্র মানুষের জীবন প্রদীপ নিভে যেত চরের মাটিতেই। চাঁদপুরের মূল জনপদ থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত বেশ কয়েকটি দুর্গম চর, যেখানে স্বাস্থ্যসেবা ছিল সোনার হরিণ। চরবাসীর কাছে নতুন আশার আলো এ ভাসমান হাসপাতাল। হাইমচর উপজেলায় মেঘনা নদীর পশ্চিম পারে মিয়ারচর। এখানকার খালি ভাসমান এ হাসপাতাল, হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে উৎফুল্ল চরবাসী। এই হাসপাতাল আসলে আমাদের গরিব মানুষের অনেক উপকার হয়েছে। অনেক রোগী আছে, ডেলিভারির সমস্যা হয়, নদীতে অনেক দেওয়া হয়, আমরা মা বোন নিয়ে মনে করে যাইতে পারি না। আমরা অনেক উপকার পাইতে আছি, বিনা পয়সায় আমরা ওষুধ করি নেই, চিকিৎসা পাই। চাঁদপুর যাইতে যাতায়াত করতে করতে অনেক লোক মারা যায়। এই হাসপাতালটা আমাদের নীলকমলবাসী অনেক উপকার পাইছে। রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা, অস্ত্রোপচার সবকিছুই মিলছে বিনামূল্যে। 7 জন চিকিৎসক সহ 32 সদস্যের ভ্রাম্যমাণ হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এ সময় ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর, সৌদি সরকারের প্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইখানে ধরেন একটা জাহাজ যোগলে জাহাজ দিয়ে তো সব এলাকার চরের মানুষকে অ্যাড্রেস করা সম্ভব না। সব মানুষকে যাতে এই সুবিধাটা দেওয়া যায় সেটা আমরা একটা পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করব। ভাসমান হাসপাতালে স্বস্তির নিঃশ্বাস চরের বাসিন্দাদের। আর তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে আশ্বাস মিলেছে সরকারি সহায়তা। এনটিভি নিউজ ডেস্ক। The Indian government has terminated the transshipment facility that allowed Bangladeshi export cargo destined for third countries to pass through Indian lands customs stations en route to ports and airports. This decision, announced via a circular by the Central Board of Indirect Taxes and Customs on 8 April. The facility, which had been in place since June 2020, facilitated smooth trade flows for Bangladesh's exports to neighboring countries like Bhutan, Nepal, and Myanmar, leveraging India's infrastructure. The withdrawal of this facility is expected to disrupt Bangladesh's export and import logistics significantly. According to trade experts, Bangladeshi exporters will now face logistical delays, higher transportation costs, and increased uncertainty in managing their supply chains. This development comes at a challenging time when global trade dynamics are already under strain due to sweeping tariffs imposed by the US on several countries, including India and Bangladesh. Chief Advisor Professor Mohammad Yunus has urged global investors to maximize their profits by building businesses in Bangladesh with a social purpose. He said this at the official inauguration of the Bangladesh Investment Summit 2025 this morning. Speaking as the chief guest at the landmark event aimed at shaping Bangladesh's investment future, Yunus set the stage for 4 days of dialogue, discovery, and strategic collaboration. Describing Bangladesh's long journey, Yunus said Bangladesh is a country of crazy ideas which make those ideas happen, and urged the foreign investors to look at Bangladesh seriously on the investment front and change the world by joining hands together. Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Ki Hak Sang, chairman of Yangon Corporation and a pioneer in Bangladesh's RMG and textile sectors, who first came to the country in the mid-1990s, was honored with honorary citizenship for his outstanding contributions to the industry and Bangladesh economy.
Chief Advisor Professor Mohammad Yunus handed over the award to Sang at the formal inaugural ceremony of the Investment Summit. Sang was one of the 5 individuals and organizations honored for their significant contributions to Bangladesh. In addition to receiving the award, he was granted honorary citizenship. The investigation agency of the International Crimes Tribunal has found involvement of 26 individuals with the killing of Abu Said, a student of Begum Rokeya University, during the July uprising. Prosecutor Mizanul Islam informed the tribunal about their findings today. The prosecution was scheduled to submit a probe report regarding the murder of Abu Said killing today, but they sought an extension. Later, the tribunal granted a 2-month extension and asked the investigation agency to submit the report on 16th June. In addition, 4 of the accused in the case were produced before the court, which sent them to jail. Meanwhile, the tribunal has authorized its investigation agency to interrogate 3 former police officers regarding the killing of 9 youths in Kollanpur in 2016 after they were falsely portrayed as militants. আমরা 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। আশা করছি যে আমরা 2 মাসের মধ্যে বা 15 জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। BNP will meet Chief Advisor Professor Mohammad Yunus to press for a clear and specific roadmap for the upcoming national election. BNP Standing Committee member Salahuddin Ahmed said this today. The party has asked for a time slot for a meeting with the chief advisor in this regard. Since there has been some confusion due to differing statements from various sides on different issues, the party will urge the chief advisor to clarify the matter, he added. Salahuddin said the chief advisor should formally present the election roadmap to the nation following due procedures to dispel uncertainty. মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। The Election Commission has decided to form an advisory committee comprising technology experts to finalize a method that will allow expatriates to vote in the 13th parliamentary elections. Speaking at a media briefing at the EC headquarters, the Election Commissioner said the initiative follows a workshop held the day before with experts from Dhaka University, BUET, MIST, and representatives from various government and non-government organizations. The EC is currently considering 3 potential methods for collecting votes from expatriates: postal ballots, online voting, and proxy voting. Tuesday's workshop assessed each of these options. একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, আজকে সেটা গঠন করা হবে। এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকে বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো চমৎকার সব আইডিয়া রয়েছে বাংলাদেশের কাছে। ডক্টর ইউনূস বলেন, ব্যবসা হলো বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বক্তৃতায় 1974-এর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া 550-রও বেশি অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। বলেন, এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে চমৎকার সব আইডিয়া, আর তরুণরাই
বদলে দিতে পারে গোটা বিশ্বকে। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, প্রান্তিক এক ক্ষুদ্র গ্রামে এটি শুরু হলেও তা এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। 1971 সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস। 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আর বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন পরীক্ষামূলকভাবে দেশে যাত্রা শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিডের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এবং হাঙ্গার গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়ন করতে হবে। এছাড়াও জানান, মাতারবাড়ি ডিপ সি পোর্টের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। আজকে 2টা কাগজ সাইন করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। একটা হচ্ছে ILOর সাথে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা, তাদের সাথে বিডা একটা MOU সাইন করেছে। তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন ILOর সাথে MOUটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে FDI অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এরও বেশি মিউরাল নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে যান অভিযোগ জমা দিতে। দুদককে ব্যবহার করে অতীতে নির্দোষ অনেককেই হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। এছাড়াও সে সময় শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মুরাল নির্মাণে রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ আছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অভিযুক্ত ব্যক্তিদের এমন লুটপাটের বিষয়ে খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে
অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই দিনে দুপুরে গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে যান জাতীয় নাগরিক পার্টির দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস অভিযোগ করেন, অতীতে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগের অনেকেই সাম্রাজ্য গড়েছিলেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংকের 16 কোটির বেশি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের আগেই নির্বাচনের পূর্ণাঙ্গ একটি রোড ম্যাপ চায় বিএনপি। এ দাবি জানাতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে দলটি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবছরের জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করা সম্ভব বলে মনে করেন দলের এ নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঈদ পরবর্তী দলের নতুন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ চাইবেন তারা। আলোচনার পরই সিদ্ধান্ত আসবে কোন প্রক্রিয়ায় নির্বাচনের দাবি আদায় করবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রুটম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এই সময় সংস্কার কমিশনে বিএনপির দেয়া প্রস্তাব নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহলের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহলের দাবি জানিয়ে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাব দেয়নি দলটি। রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ তো বাতিলের আসেনি, সেটা সংস্কার কমিশন মেনে নিয়েছে। আমরা তার সাথে আগেই একমত। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিপক্ষে বিএনপি বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী 16 এপ্রিল বিএনপির সাথে বৈঠকের সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। আজ কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 178টি দেশের পদ্ধতি নিয়ে গবেষণা করে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রাথমিকভাবে 3টি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বলে জানান কমিশনার। এগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এর মধ্যে নির্বাচন কমিশন বড় পরিসরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটের পক্ষে বলে জানান কমিশনার সানাউল্লাহ। তবে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের বিস্তৃতি, লজিস্টিক সাপোর্ট, প্রবাসী ভোটের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট দেশের আইন বিবেচনা করে পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে বাংলাদেশি পণ্য ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না। দেশটির কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশকে এই সুবিধা বাতিল করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল, যা এখন আর সম্ভব হবে না। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্ত ভারতীয় রপ্তানিকারকদের অতিরিক্ত কার্গো পরিবহন সক্ষমতা তৈরি করবে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। শোভাযাত্রা, কনসার্ট, সাধু মেলা, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারে নববর্ষ। এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট। চারুকলা শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এবারে নববর্ষে সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নতুন বছরকে বরণ করতে শিল্পীরা তৈরি করছেন বিভিন্ন রকমের ভাস্কর্য, মুখোশ এবং রঙিন মোটিভ। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। দিনটির আয়োজন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলের জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এবার নববর্ষের শোভাযাত্রায় আগের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এই প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে। পার্বত্য বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিজু সহ নিজ নিজ বর্ষবরণ উৎসব পালন করবে। ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে, সাহায্য করতেছে এবং সাহায্য করছে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নটা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এবারের শোভাযাত্রার রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।